সবাই ভালো আছেন? হ্যাঁ, আমি তো সবসময় ভালো। সবসময় ভালো, শুধু মানে মুখের কথা। অনেকে বলে দেখা ভালো আছে। আমি হিসাব করি যে ভালো এবং মন্দ মিলিয়ে ভালোর ভাগটা বেশি দিই না, তাহলে ভালো আছি। অনেক গল্প শুনছিলাম, অনেক আমি নিকোলের সঙ্গে প্রায় 11 বছর একসঙ্গে আমরা কাজ করেছি। তার এই গল্পগুলো আমি জানতাম না, এখানে এসে গল্পগুলো শুনলাম। আর মানুষের প্রত্যেকের জীবনে আসলে গল্প আছে। আমার গল্প মনে হয় প্রায় সবই বলা হয়ে গেছে, রিপিটেডলি বলা হয়েছে বারবার। আর এখন বয়স হচ্ছে, এখন কথা বলতে গেলে এখানে উপদেশ চলে আসছে। হ্যাঁ, তো আমার কথাগুলোকে উপদেশ হিসেবে নিয়ে থাকি আপনারা। আমি আসলে জীবনটাকে আমার মতো করে দেখি। আমি একটু অন্যভাবে দেখি এটা বলবো না, যেভাবে দেখা উচিত আমি সেভাবে দেখি। আমি যে নিকোলের গল্প শুনছিলাম, আমার নিজের জীবনটা রিকল করছিলাম। হ্যাঁ, নিকোল অনস্ক্রিন যেরকম কথা বলে, এখানে অন্যরকম না। আবার আমার কলিগ হিসেবে উনি আর এক রকম। তাই আমি বলছি যে আমি যখন যেই কাজই করবো, আমি সবসময় চিন্তা করি এরকম যে আমি আসলে একটু মানুষ হওয়ার চেষ্টা করি। আমি সাংবাদিকতা করেছি 24 বছর সাংবাদিকতা করা হয়ে গেছে আমার। চেষ্টা করেছি নিজের মতো করে কাজ করার। আমরা বলি দেশে কাজের স্বাধীনতা নেই, সাংবাদিকতার স্বাধীনতা নেই, চাকরির স্বাধীনতা নেই। কিন্তু আমি মনে করি যে আমার মতো এত স্বাধীনতা মনে হয় পৃথিবীর খুব কম সাংবাদিক। নিকোল তো আমার বস ছিলেন, উনি সার্টিফাই করতে পারবেন যে আমি কি পরিমাণ স্বাধীনতার সঙ্গে কাজ করেছি, সাংবাদিকতা করেছি। সাংবাদিকতা করতে করতে আমার কাজের বেশ কিছু বিষয়ে কাজের ফলাফলও আমরা দেখেছি, নাকি সুন্দরবনের বিষয়টা। তো আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি কাজ করতে চাই, আমি এটা হতে চাই, সেটা হতে চাই। এটা আমাদের সময় আসলে আমরা ওইভাবে দেখতে পেতাম না ভবিষ্যৎকে। আপনারা এখন ভবিষ্যৎ দেখতে পান, নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চান। যেই মানে স্ট্রাগলের কথা নিকোল বলছিলেন, প্রত্যেকের জীবনে আসলে স্ট্রাগল গুলো আছে। আমাদের সময় স্ট্রাগল গুলো না আমরা বলতেও পারতাম না কাউকে, বললেই মার খাবো, হ্যাঁ, অথবা বকা খাবো, এরকম ছিল একটা বিষয়। আমি চুপ করে সাংবাদিকতায় ঢুকেছি, আমার বাবা মাকে না জানিয়ে। ঠিক আছে, মানে আমার বাবা মাকে না জানি আমি কি করবো, আমি কিন্তু জানতাম না। হঠাৎ করে পত্রিকায় একটা এরকম বিজ্ঞাপন আসলো যে ট্রেনিং রিপোর্টার নেওয়া হবে অমুক জায়গাতে। আমি গেলাম, অনেকে পরীক্ষা দিচ্ছে, আমি পরীক্ষা দিলাম। তো আমিও তো বিজ্ঞানের ছাত্র ছিলাম, নিকোল ছিলেন ফিজিক্স, আমি ছিলাম অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স। তো ঘটনা হচ্ছে যে আমি ইন্টারভিউ দিলাম, দেওয়ার পরে যেটা হলো আমি শূন্য পেলাম। হ্যাঁ, 30-এ শূন্য। আমি যিনি নিয়েছেন, যিনি যার সঙ্গে আমার মুখোমুখি হলাম, তিনি সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক হাসান। খুবই রকচকে মানুষ ছিলেন, মানে সাংবাদিকদের আমাদের সিনিয়ররা যারা তারা তাকে খুব ভয় পেতেন। তা আমি তো আর তাকে চিনি না যে তিনি এরকম রকচটা। তা আমি বললাম খাতাকে দিচ্ছে, খাতাটা দেখলো। আমি তো 3 পৃষ্ঠা দিচ্ছি, এক প্রশ্নের উত্তর দিয়েছি, কিছু তো দিবে এত। আমি বললাম যে যিনি দেখেছেন উনি ছাত্র জীবনে নাম্বার পেতেন না, সেই কারণে এটা করছে। তো যাই হোক, আমি হচ্ছে যে আসলে অন্য কিছু একটা করবো চিন্তা করছি, ওই সার্ফিং করছি আর কি, কি করা যায় সামনে। কারণ আমার যেখানে পড়ার কথা না, আমি সেখানে এসে পড়ছি। মানে একটা অদ্ভুত একটা ইয়ে, কিন্তু আমাকে সিদ্ধান্তগুলো নিজেকেই নিতে হচ্ছে বারবার। ঠিক আছে, এবং নিচ্ছি আমি। আমি বাবা মার কথা শুনছি না। এই কারণে বাবা মা আমার উপরে অনেক রাগ, মন খারাপ যে ছেলে আমাদের কথা শুনছে না, কি হবে তার ভবিষ্যৎ। যার আমি ক্যাডেট কলেজে পড়েছি, যে কারণে একটা রকমের বিভিন্ন রকমের একটা প্রত্যাশা বাবা মার ছিল। তো সেখান থেকে আমি এরকম ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। মানে আমি ভাবছি যে না, আমি যেটাই করব, যাই করি, আমি জানি না কি করবো এখনো, যেটাই করবো সেটা খুব মন দিয়ে করবো, খুব ভালো করে করবো। তো যাই হোক, আমি শূন্য পেলাম। এরপরে আমি তো জানি আমাকে নেওয়া হবে না। তা আমি বললাম যে আপনি কিসে পড়ছিলেন। উনি আমাকে বলছেন যে আপনি কিসে পড়াশোনা করেন, কি করেন। উনি বলছেন যে আপনার জন্য এটা জায়গা না। আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম, আপনি কিসে পড়েছেন। উনি চুপ। কিছুক্ষণ আমি বললাম আমি বাংলায় পড়েছি। বললাম তাহলে আমিও পারবো। আপনি এত বড় সাংবাদিক হয়েছেন বাংলায় পড়ে, আমাকে একটু সুযোগ দেন, আর না হলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, আমাকে দেন, দেখেন কি হয়। তো এরপরে উনি আমাকে নিয়ে নিলেন। আমার সাথে আরো যারা যোগ দিয়েছিলেন তারা 1 সপ্তাহ 15 দিনের মধ্যে নাই, আমি একা দাঁড়ায় থাকলাম। ট্রেন রিপোর্টার, বেতন 2000 টাকা। ঠিক আছে, তো আমি দেখছি যে উনি আমাকে চেষ্টা করছেন যে আমি যাতে টায়ার্ড হয়ে যাই, আমি যাতে পরাস্ত হই। আমার কথা হচ্ছে যে দিন তো 24 ঘন্টা, উনি যদি আমাকে 24 ঘন্টা জায়গায় রাখেন,
আমিও তাকে 24 ঘন্টায় জায়গায় থাকবো, উনি ঘুমাবেন আর আমি হাঁটবো, এটা হবে না। তো এই করছে, এই চলতে চলতে না আমি কাজ শেখা শুরু করলাম। এবং ওই যে রেজিমেন্টেশনটা, আমি ঢাকা শহর, পুরো ঢাকা শহর পায়ে হেঁটে ঘুরছি ওই 3 মাসে। আমাকে বলা হতো অমুক পুরান ঢাকার অমুক প্লেনে অমুককে খুঁজে বের করো। তখন তো মোবাইল ফোন গুগল কিছু ছিল না, একদম হেঁটে হেঁটে পুরান ঢাকার অলিগুলি আমার চেনা হয়ে গেল, ঢাকা শহর চেনা হয়ে গেল, ঢাকার বাইরের জায়গাগুলো ধীরে ধীরে চিনতে শুরু করলাম। এই আমার সাংবাদিকতাটাকে আমি উপভোগ করা শুরু করলাম, ওই জীবনটাকে। এবং ওইটা আমি খুব ভালোবেসে ওই কাজটা করা শুরু করলাম। আমাকে হয়তো সাংবাদিক হিসেবে এখন খুব বেশি চেনে না, আমি সাংবাদিকতা ছেড়েছি জুলাই মাসে। তো যাই হোক, আমি আবার সাংবাদিকতা করবো না তা নয়, হতেও পারে। তো আমি আসলে বছর খানেক অন্তত আমার মতো করে থাকবো, একটু ভাববো যে 24 বছরে আমি কি করলাম, জীবনে আমি কি করলাম। আসলে আমার আসলে এখন একটু থেমে ভাবতে হবে, হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে ভাবা যায় না, সিদ্ধান্ত নেওয়া যায় না। তো যাই হোক, এখন আমার সেই সময়টা যাচ্ছে এবং অদ্ভুত সুন্দর সময় কাটাচ্ছি। আমি ঘুরে বেড়াচ্ছি, খুলনার এই প্রোগ্রামটা রেখে আমি পরশুদিন ঢাকা থেকে বের হয়েছি। এই গ্রামের ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে মোটরসাইকেল একটা নিয়ে ঘুরে আজকে এই দুপুরের আগে এখানে এসে পৌঁছলাম। তো আমি আসলে মানুষের সাথে মিশতে পছন্দ করি, মানুষের গল্প শুনতে পছন্দ করি, তার মধ্যে থেকে নিজের মতো করে নিউজের মাধ্যমে কিছু কাজ হয়তো আমি করেছি। একটা বিষয়ে আমি রিপিটেডলি কাজ করতাম, সাংবাদিকতা করতাম। সুন্দরবন নিয়ে আমি দীর্ঘ সময় লেগে কাজ করেছি, প্রায় কয়েক বছর, 2009-10 থেকে শুরু করে 18 পর্যন্ত 9 বছর একটা বিষয় নিয়ে কাজ করেছি। তা আমি আসলে পরামর্শ কিছু দিব না, আমি শুধু বলবো যে বি ইয়োরসেলফ, কাউকে ফলো করা যাবে না যে মহসেন ভাই আপনার মতো সাংবাদিক হবো না, ভাই নিজের মতো, ঠিক আছে? বি ইয়োরসেলফ, আর বেশি কিছু বলার নেই আমার। সবাই ভালো থাকবেন, সবাই মানে বলছি যে মন ভালো রাখবেন, আশেপাশে সবার মন ভালো আছে কিনা একটু খেয়াল রাখবেন। সবাই মিলে ভালো না থাকতে পারলে আসলে ভালো থাকা হয়, ঠিক আছে? আর আমি ওই যে শুরুতে বলেছি যে আমার জীবনে আসলে এত হার্ডশিপ ছিল না, অনেক রকমের অবস্ট্রাকশন, হার্ডশিপ, নানা রকমের প্রতিবন্ধকতা ছিল। আমার জীবনটা খুবই প্রিভিলেজড, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে আমার যা হওয়ার কথা ছিল সেটা হয়তো হতে পারেনি, কিন্তু আমি যা হয়েছি এবং মানুষ হিসেবে আমি খুব সন্তুষ্ট। আমার কাছে এখন সত্যি সত্যি মনে হয় যে আমি মারা গেলে আমার কোনো অপ্রাপ্তি নেই জীবনে, আমি আমার জীবনে সব পেয়েছি। থ্যাংক ইউ।